একটি ফোন পাই অরোরা ফিল্ম প্রোডাকশন থেকে, ডিরেক্টর রাজদীপ পল এবং শর্মিষ্ঠা মাইতির কাছ থেকে। দিস ইজ হাউ কালকক্ষ স্টার্টেড। যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে মন পতঙ্গ। মন পতঙ্গ অ্যাওয়ার্ড পেয়েছিল বেঙ্গলি প্যানোরামা সেকশনে। So what was your reaction and response after your film got the national award? আমি ভীষণ খুশি। কালকক্ষ রিসিভড দ্য বেস্ট বেঙ্গলি ফিল্ম অফ দ্যাট ইয়ার। ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে আমার একটি ওয়েব সিরিজ এসেছে হতাশ। কিছুদিন আগে আমাদের এখানে একটা ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের সমস্যা হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ দোজ আনফরচুনেট অ্যাক্টর যাকে সেদিনকে শুট করতে হয়েছিল ডিরেক্টর ছাড়া। মিডিয়াকে সেদিনকে বলেছি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার অসুবিধা হবে ফ্লোরে যদি ডিরেক্টর না থাকে, একটা ক্রিয়েটিভ সমস্যা। প্রডিউসার অ্যাক্টর হতেই পারেন। আমির খান ইজ আ প্রডিউসার অ্যাক্টর। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বেস করে কাস্টিং হওয়া, ইনফ্লুয়েন্সার দেখে কাজ পাওয়া, কজন প্রডিউসার বা ডিরেক্টর তাদেরকে বলতে পারে যে যাও গিয়ে কাজটা আগে শিখে এসো, যতই তোমার 1 মিলিয়ন ফলোয়ার থাকুক না কেন। নমস্কার, বৈঠকখানার আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, আর আজকে আমাদের গেস্ট হলেন তনিষ্ঠা। তনিষ্ঠা হচ্ছে কালকক্ষ ফিল্মটায় কাজ করেছেন এবং সেই ফিল্মটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তো আর দেরি না করে আমরা তনিষ্ঠার থেকে জানবো তনিষ্ঠার লাইফ অ্যান্ড হার ওয়ার্কস। হাই তনিষ্ঠা। হ্যালো। আচ্ছা, তো প্রথমেই তো কালকক্ষ নিয়ে শুরু করা যাক, ঠিক আছে? লেটস টক অ্যাবাউট দ্য জার্নি অফ কালকক্ষ। বেসিক্যালি এটা একটা খুব অদ্ভুত ঘটনা। লকডাউনের ঠিক আগে আগে আমি একটি ফোন পাই অরোরা ফিল্ম প্রোডাকশন থেকে, ডিরেক্টর রাজদীপ পল এবং শর্মিষ্ঠা মাইতির কাছ থেকে, যে এরকম একটি সিনেমার জন্য আমরা ভাবছি অ্যাজ এ লিড তোমাকে, সো কুড ইউ প্লিজ কাম ডাউন টু মিট আস। তো আমি অরোরার অফিসে যাই এবং তারা একটি অন্য সিনেমা, নট কালকক্ষ, একটি অন্য সিনেমার একটা গল্প আমাকে শোনায় এবং সেই সিনেমাটা পুরোটাই, সেটা কোন সিনেমা আমি পরে বলছি, ওটাই মজা। তো সেই সিনেমাটা সামহাউ মানে জাস্ট তখন প্রি প্রোডাকশনটা শুরু হচ্ছিল যে কোভিড লকডাউন হয়ে যায়, সো সবই কাজ আটকে যায় অ্যান্ড দ্যাট ফিল্ম ডিড নট হ্যাপেন বিকজ সেখানে অনেক আউটডোর সিনসের ব্যাপার ছিল অ্যান্ড উইচ ওয়াজ নট পসিবল ডিউরিং লকডাউন। তো তারপরে তো বাড়ি বসে আছি অ্যাজ অ্যান আর্টিস্ট, যা যা আশঙ্কা আমরা অবভিয়াসলি জানি যে কিসের মধ্যে দিয়ে আমরা গেছি লকডাউনের সময়। তো এইরকম একটি মুহূর্তে ওই অ্যারাউন্ড অগস্ট সেপ্টেম্বর আমি একটি কল পাই ফ্রম শর্মিষ্ঠাদি যে আমরা অন্য একটি সিনেমা করছি এবং সেটাতেও তোমাকে লিড হিসেবেই আমরা চাইছি, তো তোমাকে একটি ছোট অডিশন ক্লিপ করে কি কোনো অসুবিধা আছে? যে না, আই এম ভেরি মাচ ওপেন টু অডিশন, অবভিয়াসলি আমার কোনো সমস্যা নেই। সো আমি অডিশনে সিলেক্টেড হই, তারপর আমরা দেখা করি অরোরার অফিসে অ্যান্ড দিস ইজ হাউ কালকক্ষ স্টার্টেড। এই যে সিনেমাটা যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে মন পতঙ্গ, যেটা ওদের দ্বিতীয় ছবি এবং সেই ছবিতে আমার লিডটা আর করা হয়নি বিকজ কি হয়, সময়ের সাথে সাথে আমরাও তো অ্যাজ অ্যান অ্যাক্টর একটা আমাদের লুক অ্যান্ড ফিল পাল্টাতে যায়, তো যেই বয়সে যেটা মানায়। তো দ্যাটস হাউ বৈশাখী গট ডিসকভার্ড বাই দেম বিকজ ওর ওটা ডেবিউ ছিল এবং আমি অদ্ভুতভাবে একটা খুব ইন্টারেস্টিং চরিত্র পাই মন পতঙ্গতে, which is very contrasting to what I did in Kalkokho. So this is how Kalkokho clicked in. Well, that was the start of how you got, like, what was the journey of this film? How, as an actor, how did this film? Basically আমি সত্যি বলতে প্রথম যেদিনকে আমাদের স্ক্রিপ্ট রিডিংটা হয় আমি খুব আশঙ্কায় ছিলাম যে আমি কতটা পুল অফ করতে পারবো, উইচ জেনারেলি ডাজ নট হ্যাপেন ওয়েন এভার অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কোনো একটা কমপ্লেক্স ক্যারেক্টার পাচ্ছি, সেটা বেশি মানে এস্থেটিক স্যাটিসফ্যাকশন দেয় যে চরিত্রটা নিয়ে আমি প্রচুর খাটতে পারবো, ভাবতে পারবো এবং আই লাভ দ্যাট খাটনি অ্যান্ড পরিশ্রম। মানে খুব ল্যাথ খেয়ে আমার লাইন্স কি আছে চলো বলে দিই, এই জিনিসটা ভাল লাগে না। দিস ব্রিংস ইন বোরডম, আর আমার মনে হয় কোথাও গিয়ে অ্যাক্টরের কেপেবিলিটিটাও লিমিট করে দেয় এই জিনিসটা। তো কালকক্ষ ইজ সাচ আ টাফ স্ক্রিপ্ট এবং দ্য ক্যারেক্টার ইজ সো আনলাইক মি। আবার কিছু কিছু জায়গায় আমি যখন প্রথম আমার ফার্স্ট এনকাউন্টার যে আমি কি করে পারবো, বাট তারপরে যখন আমরা প্রচুর এটা নিয়ে বসেছি, আমাদের ব্রেন স্টর্মিং হয়েছে, যেটাকে আমরা ওয়ার্কশপ বলি আর কি, সেটার মধ্যে দিয়ে গেছি। আই ট্রান্সফর্মড মাই সেলফ
একটা জিনিস তারা আমাকে সাজেস্ট করেছিল ডিরেক্টররা যে তুমি পার্টিকুলারলি এই ফিল্মটা দেখো, বাট আই টোল্ড দেম কি যে না, এক তো আমার ফিল্মটা অনেক আগে দেখা, ইটস আ ভেরি রিনোন ফিল্ম দ্য আদার্স, আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী নিকোল কিডম্যান। বাট আমার মনে হয়েছিল আমার এটা এটা আমার ধারণা যে আমি যখন কোনো চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, আমি যদি সেটার রেলিভেন্ট কিছু একটা দেখে নিয়ে চরিত্রটা করতে যাই, আমার মধ্যে কোথাও হয়তো সেইগুলোই ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ওই ওই উনি যে অ্যাক্টর যে অভিনয়টি করেছেন সেটা হয়তো আমার মধ্যে কোথাও একটা ইমপ্রেশন ফেলে যাবে এবং আমি হয়তো সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করে দিলাম। মাঝখান থেকে আমার অরিজিনালিটিটা, আমি কতটা কি করতে পারি, সেইটা হয়তো আটকে গেল। সো আই টোল্ড দেম যে না, আমি আর দেখবো না, তোমরা আমাকে যেটা বোঝাচ্ছ সেটার মধ্যে দিয়ে আমি যে মামুনিটা আমাকে, তার মধ্যে দিয়ে মামুনি অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারের নামটা ছিল। তো এবং এত রিয়েল আর আনরিয়েল ব্যাপারটা এত সারিয়াল আমার ক্যারেক্টারটা কালকক্ষর, মানে আমি আই হ্যাড আ হিউজ লার্নিং এক্সপিরিয়েন্স। মানে আমি বলবো সচরাচর এই ধরনের কমপ্লেক্স ক্যারেক্টার অ্যাক্টররা পাই না, মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা সৌভাগ্য যে আমি একটা কালকক্ষ পেয়েছি। No, that's a wonderful thing that the way you've described it. I mean, but I've which something that I wanted to ask you. Both Moon Potongo and Kalkokho, they have received national awards. রাইট। And where is the audience reach? Okay, Why does I'll this like to happen? correct you. It's not মন পতঙ্গ। মন পতঙ্গ অ্যাওয়ার্ড পেয়েছিল বেঙ্গলি প্যানোরামা সেকশনে, যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হয়, সেখানে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল। কালকক্ষ রিসিভড দ্য বেস্ট বেঙ্গলি ফিল্ম অফ দ্যাট ইয়ার। This is This is the thing, right? is the It's thing. my bad. I take No, it back. that's okay completely. But they have been renowned films. And winning a national award is not a joke. Of course, you have put in the effort as an actor, and the directors have also given their 100%. But where is the audience reach? Because most of the people do not know about these films. Why is such a disparity in such good films? এটা এটা আমারও মনে হয়, দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাজ অ্যান আর্টিস্ট আমারও কোথাও গিয়ে মনে হয় যে অডিয়েন্স রিচটা না, ইটস আ হিউজ স্ট্র্যাটেজিক্যাল থিং, উইচ অ্যাজ অ্যান অ্যাক্টর আমার পক্ষে সবটা ব্যাখ্যা করা পসিবল হয়তো হবে না, কারণ অনেক ইনডেপথ অ্যানালিসিস চলে কোন ছবির টার্গেট অডিয়েন্স কি। এবং আমি বলবো যে এই একটা সিনেমা শুরু হওয়ার সময় থেকেই তাকে কিভাবে রিলিজ করা হবে, তাকে কিভাবে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে আসা হবে, এবং কোন সিনেমাটার কোন দর্শক, আজকে বেদের মেয়ের জ্যোৎস্নার যে দর্শক, সেটাও যেরকম আমরা অস্বীকার করতে পারি না, দোসরের দর্শকটা, চোখের বাড়ির দর্শকটা অস্বীকার করতে পারি না, বাট দের ইজ এ হিউজ ডিফারেন্স ইন দিস দর্শক। বেদের মেয়ের জ্যোৎস্না দেখতেও ট্রাক বোঝাই করে লোক এসেছে, তো এই মানুষগুলো সিনেমা বোঝে না, বা এই মানুষগুলো, আচ্ছা ঠিক আছে, হতেই পারে যে একটা মানুষ যে টেলিভিশনে প্রতিদিন সিরিয়াল দেখে এবং বেডরুম ড্রয়িং রুম ড্রামা দেখতে পছন্দ করে, তারও হয়তো কালকক্ষ ভালো লাগতে পারে। সো আমার মনে হয় যারা এইগুলো নিয়ে ভাবছেন যে একটা সিনেমাকে রিলিজ করানো, কতদিন চালানো, দর্শক কি সিনেমাটা নেবে, বুঝবে, আমার মনে হয় আমরা দৈনন্দিন জীবনে যদি একটু জাজমেন্টাল কম হই এবং আমরা যদি মানুষকে অপশনটা দিই, যেহেতু আমরা একটা রিজিয়নাল ইন্ডাস্ট্রি, আমাদের সিনেমা বছরে কটা হয়, if you compare our industry to the national industry or the international industry বা ওয়ার্ল্ড সিনেমা, কটা সিনেমা বা কটা ওয়েব সিরিজ বছরে এখানে হচ্ছে, গুটি কয়েক হচ্ছে। এই তো ছোট একটা ইন্ডাস্ট্রি, আমার মনে হয় কোথাও গিয়ে আমরা যদি লিমিট না করে দিই যে শহরের দর্শক এই ধরনের সিনেমা দেখবে, গ্রামের দর্শক এইগুলো হয়তো পছন্দ করবে, সেটা না করে আমার মনে হয় আমরা যদি দেওয়ালটাকে ভেঙে আমরা যদি প্রতিটা দর্শকের কাছে পৌঁছতে পারি, এবং সিনেমার না কোনো ভাষা নেই, মানে আমি বলছি আমি নিজে জাজমেন্টাল হয়েছিলাম, এবং নন্দনে যখন আমরা হল ভিজিটে যেতাম উইকেন্ডসে কালকক্ষর সময়, আই ওয়াজ ভেরি ডাউটফুল যে এটা হয়তো একটা পার্টিকুলার এজ গ্রুপের ভালো লাগতে পারে, বিকজ গল্পটার মধ্যে একটা টাইম লুপের কনসেপ্ট আছে, একটা ইন্ডিয়ান মাইথোলজির সাথে, উইমেন এম্পাওয়ারমেন্টের সাথে, আমাদের চাহিদা, লোভ, ভালোবাসা, আকাঙ্ক্ষা, সবটা নিয়ে একটা গল্প বলা। আমি ভেবেছিলাম হয়তো ইয়াং জেনারেশনকে অনেক বেশি টানবে, বিকজ আমরা আমরা ডার্ক দেখছি নেটফ্লিক্সে, পছন্দ করছি, আমরা আমরা এই ধরনের জনরা পছন্দ করছি, মাল্টি ডাইমেনশন, এখন তো প্রচুর সিনেমাতেই মাল্টি ডাইমেনশনের কনসেপ্ট উঠে আসছে, প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট উঠে আসছে। বাট টু মাই আটার সারপ্রাইজ আমি 60+ 70+ দর্শকদের রিভিউ পেয়েছি, যারা হয়তো টাইম লুপ নিয়ে কটা সিনেমা দেখেছে।
যারা টেলিপোর্টেশন নিয়ে কটা সিনেমা দেখেছে, কিন্তু তারাও বলছে হ্যাঁ এই ধরনের সিনেমা বাংলায় কেন হচ্ছে না। তো আমি বলছি লেটস নট বি জাজমেন্টাল যে একটা মানুষের 60 বছর হয়ে গেছে মানে সে টেলিভিশন দেখা পাবলিক, এগুলো আমরা রাস্তাঘাটে শুনতে পারি বয়স হয়ে গেছে কি করে বাড়ি গিয়ে টিভি দেখবে। ভালো সিনেমা হলে এই মানুষটাও টিকিট কেটে হলে গিয়ে দেখবে। সো লেটস নট জাজ পিপল কার কোনটা ভালো লাগবে। আমার মনে হয় এই যে ডিসপ্যারিটিটার কথা তুমি বলছো, সেটা যারা এই মার্কেট স্ট্র্যাটেজিগুলো নিয়ে ভাবে, যারা ডিস্ট্রিবিউশনের পার্টে রয়েছে, প্রমোশনাল পার্টে রয়েছে সিনেমার ক্ষেত্রে, এগুলোতে তাদের আরেকটু বেশি অ্যাটেনশন দেওয়া উচিত। Because I've often observed that good films do not get that many release Right, halls, and right. also they do not get that much exposure. But they're good films, and people deserve to know that these films are made by such wonderful actors and actresses, and as well as the রাইট, directors. এবং আজকের দিনে আমার মনে হয় মানে এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম এসেছে, ওটিটি এসেছে, তার দৌলতে এটার একটা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। মানুষের মানে তুমি যদি গ্রসলি দেখো, ওভারঅল দেখতে গেলেও কিন্তু দর্শক পুল করতে সক্ষম হচ্ছে না সিনেমা হল। বাট আমরা যারা সিনেমাকে ভালোবাসি তারা কিন্তু বুঝি যে সিনেমা হলটা একটা বিষয়, থিয়েটারে একটা বড় পর্দায় সিনেমা দেখাটা ইজ আ নস্টালজিয়া, ইজ আ থিং নেক্সট লেভেল। মানে সেটা একটা ছোট পকেট ফোনে দেখে বা একটা হোম থিয়েটারে দেখে সেইটা শান্তিটা হয় না। বাট আজকে মানুষের লাইফস্টাইল এত পাল্টে গেছে, যাপন পাল্টে গেছে, মানুষের অ্যাটেনশন ক্যাপাবিলিটি পাল্টে গেছে রিলসের ইয়েতে এসে। তো আমার মনে হয় ওভারঅলই দর্শক হলে কম যাচ্ছে। মানে এটা শুধু কালকক্ষ বা একটা কমার্শিয়াল সিনেমার কম্প্যারিজনে বলাটাও না, খুব হয়তো ন্যারো ডাউন করে দেওয়া হবে বিষয়টাকে। আমার মনে হয় ওভারঅল দর্শকের ওই হলে যাওয়ার খিদেটা, বিনোদনের খিদেটা অনেকটা কমেছে, কমে যেহেতু গেছে। অপশন বেশি এখন জীবনে। Yes, and you can just pay some amount and you get everything at disposal at your এক্স্যাক্টলি, মানে আমি চাইলে আজকে বাংলা ছবি থেকে আমি যদি সেই মানে দর্শক হিসেবে বলছি, আমি যদি সেই স্যাটিসফ্যাকশনটা না পাই একটা বাংলা ছবি দেখে যে কি দেখলাম, আমি চলে যাবো একটা কোরিয়ান ছবিতে, কারণ আমার হাতের মুঠোয় চলে এসছে, আমার পকেটে চলে এসছে সেই অপশনটা। options. সো এখন আমাদের কম্পিটিশনটা অনেক হাই, যার জন্যই বলছে না কন্টেন্ট ছাড়া কিছু নেই। তুমি যে কন্টেন্টেই ছবি বানাও না কেন, যে ভাষায়, ভাষা তো কোনো ব্যারিয়ার নয়, তুমি যে ল্যাঙ্গুয়েজেই ছবি বানাও না কেন, আজকে একটা বাংলা ছবি এখান থেকে বসে ক্যালিফোর্নিয়া বা একটা তাইওয়ানে বসে একটা লোক দেখতেই পারে, যদি তার কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু আমি বলছি কন্টেন্টের ওপরে বেশি জোর দিলে এই এই বিষয়গুলো, এই সমস্যাগুলো আর কোনো সমস্যা হয়ে থাকবে না। What do you have to say about independent creators, the ones which you have worked, as well as the ones who you think are doing wonderful work? তুমি আমার কাছে ওরকম আলাদা কোনো ভেরিয়েশন নেই, কারণ আমি কমার্শিয়াল সিনেমাতে, খুব হাই বাজেট কমার্শিয়াল সিনেমা না হলেও মোটামুটি যে কমার্শিয়াল সিনেমাগুলো অভিনয় করেছি বা কাজ থেকে দেখেছি, বা সেই ফরম্যাটটা বলছি, বা ইন্ডিপেন্ডেন্টলিও যে কাজগুলো করেছি, আমার কোথাও গিয়ে মনে হয় মানুষের প্যাশন মানুষকে এগিয়ে নিয়ে যায়। সে একটা ইন্ডিপেন্ডেন্টলি ছবি করুক আর কমার্শিয়াল ছবি করুক, ওই প্যাশনটা থাকলে না কাজটা ঠিক উতরে যায়। মানে যেরকম ধরো কালকক্ষ, আমরা খুব ছোট টিমে কাজটা করেছিলাম, বিকজ তখনও পার্শিয়ালি লকডাউন চলছিল এবং অনেক মেডিকেল প্রসিডিওর্স অ্যান্ড ফরম্যাটসের মধ্যে দিয়ে আমাদেরকে প্রোটোকলস মেনটেন করে করতে হচ্ছিল। তো সেখানেও আমি দেখেছি যে মানুষের খিদেটা, ভালোবাসাটা এত বেশি যে একটা 30 জনের টিম কিন্তু পুল অফ করে দিচ্ছে একটা 50 জনের টিমের কাজ। আবার আমি এরকম 70 জনের বা 100 জনের টিমে গিয়ে দেখেছি যে হ্যাঁ 100টা লোকই লাগে, কারণ ওই 50টা লোকের পক্ষে আরো 50টা লোকের কাজকে করাটা পসিবল হবে না। স্প্যানটাই এত বড়, বিষয়টাই সেটার এত বড়। সো আমার মনে হয় এটা ভ্যারি করে জনরা টু জনরা, আমি কোন জনরার কাজ করছি সেটার উপর ডিপেন্ড করছে। অ্যান্ড আই হ্যাভ থারোলি এনজয়েড বোথ দ্য মেথডস। মানে আমি কমার্শিয়াল সিনেমাতেও দেখেছি ওই গ্র্যান্ডিওরটা, 100 জন 70 জনের টিম মেম্বার মিলে যে একটা বড় স্টার কাস্ট নিয়ে যে একটা কাজ কিভাবে পুল অফ করা যায়। আবার আমি কালকক্ষর কথা বললাম, বা ছিপকালি আমার নিজের ব্যাকহ্যান্ডে কাজ, প্রথম করা কাজ, আমি অভিনয়ও করেছি, প্যারালালি আমি ক্যামেরার পিছনেও কাজ করেছি। তো সেটা আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট ফরম্যাটে, একদম লোকেশনে পৌঁছে সেখানে থেকে পুরো একদম থিয়েটারের ফরম্যাটে সেভাবে কাজটা করেছি ইন্ডিপেন্ডেন্টলি, সেটাও আমি থারোলি এনজয় করেছি। সো আমার
এই ভার্সিটালিটিটাই ভালো লাগে। দুটো সম্পূর্ণ আলাদা, দুটোকে আমি কম্পেয়ার করতে পারবো না। কিন্তু একটা ভালো বিষয় যে এখন সিনেমার ভাষা পাল্টাচ্ছে, সিনেমার মানে বিনোদনের স্ট্রাকচার পাল্টে যাচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট ছবিকেও মানুষ ভালোবাসছে। প্রচুর ইন্ডিপেন্ডেন্ট ছবি এখন এই যে হল মালিকরা বা ডিস্ট্রিবিউশনের যারা রয়েছে, প্রেজেন্টার্স যারা রয়েছে, তারা যে এই জিনিসটা রিয়েলাইজ করে এগিয়ে আসছে এবং ইন্ডিপেন্ডেন্ট ছবিকেও ইকুয়ালি থিয়েটার রিলিজ দিচ্ছে, সেই প্রমোশনটা দিচ্ছে, সেই জায়গাটা দিচ্ছে। দিস ইজ সামথিং ভেরি কমেন্ডেবল। But I really want to know about the financial structure, financial backup rather. অনেক সময় কি হয়, ইন্ডিপেন্ডেন্ট যারা কন্ট্রিবিউটার্স বা ক্রিয়েটার্স হয়, তারা সেই ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা পায় না। তখন তাদের ভিশনটা তাদেরকে এডিট করতে হয়, অনেক চেঞ্জেস করতে হয়। এইটাও, দিস ইজ অলসো সামথিং দ্যাট বদার্স, ইউ নো, দের আর পিপল হু আর trying to make a living as a director probably or as a, but তখন তারা সেই ফাইন্যান্সিয়াল ব্যাকিংটা পায় না। হ্যাঁ দেখো, এটা As an actor, if somebody approaches you who's an independent creator but doesn't have that kind of a grandeur, would you work with it? I have worked in Kalkokko, I have worked in several festival films, যেগুলো ফেস্টিভ্যালের জন্যই বানানো, যেগুলো কমার্শিয়ালি রিলিজ করার কথা নয়, কারণ সেই জনরার ছবিই নয়। বা হয়তো তারা পরবর্তীকালে গিয়ে সেই প্রেজেন্টার বা ডিস্ট্রিবিউটার পায়নি যে ছবিটা এখানে থিয়েট্রিক্যাল রিলিজ করবে। এটা তো সত্যি কথা যে অনেক সময় ক্রিয়েটিভ কম্প্রোমাইজ করতে হয় ডিরেক্টরদের, বাজেটের কারণে হোক, মেনলি যেটা সমস্যা এখানে বাজেট। এবং আমি বলছি এটা একটা ক্রাইসিস হয়েই থাকবে ততদিন যতদিন না যারা লগ্নিকার, যারা ক্যাপিটাল যোগাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে, সেটা একটা ফিচার ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ফিল্ম হোক বা একটা হল রিলিজের ফিল্ম হোক, আমার কোথাও গিয়ে মনে হয় যে এটা তাদের বোঝা উচিত এই যে ডিস্ট্রিবিউশন অফ ইকোনমিটা, আমি কোন খাতে কতটা খরচ করলাম, আমি মেকিংয়ের পিছনে বেশি গুরুত্ব দিলাম নাকি আমি পার্টিকুলার কোনো আর্টিস্টের পিছনে বেশি গুরুত্ব দিলাম, নাকি কোনো পার্টিকুলার টেকনিশিয়ানের পিছনে বেশি গুরুত্ব দিলাম, নাকি আমি একটা মোটামুটি ব্যালেন্সে চললাম। এই লুকআউটটা হওয়া খুব দরকার। এবং যতদিন না এই ব্যালেন্সটা আসছে, ইকোনমিক্যাল ব্যালেন্সটা আসছে, এটা এটা খুব মুশকিল। মানে কারণ আমাদের, তুমি যদি দেখো আজকে আমরা যে মানে সিচুয়েশনে, যে সিনারিওতে রয়েছে, সেখানে ওভারঅল শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি বলে নয়, ওভারঅল প্রতিটা ইন্ডাস্ট্রি থেকে বাজেট কমে যাচ্ছে, একটা রিসিশনের দিকেই আমরা অলমোস্ট যাচ্ছি এখন। লোকের মুখে এই কথাটা চারিদিকে, মানে যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো ফিল্ডের সে মানুষ হোক না কেন, যে বাজার তো খুব খারাপ। আমাদের ইন্ডাস্ট্রিতেও প্রচুর মানুষ বলছে বাজার খুব খারাপ। তা আমি বলছি অর্থ আছে, কিন্তু অর্থর ডিস্ট্রিবিউশনটা ঠিক নেই। এবং যাদের কাছে এই পুঁজি, যারা এই ক্যাপিটালটা নিয়ে বসে আছে, সেটা তারা সিনেমায় খরচা করুন বা যে কোনো প্রোডাক্টে তারা খরচা করুন, আমার কোথাও গিয়ে মনে হয় এই লুকআউটটা যদি যতদিন না হবে তাদের, যে এই ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইকোনমি, সেখানে তো এইভাবে কম্প্রোমাইজ করতে হবেই, কিছু করার নেই। তার মধ্যে থেকেও যারা খুব প্যাশনেটলি ছবিটাকে ভালোবেসে বানানোর চেষ্টা করছেন, তারা মানে 100% চেষ্টা করছেন যে সেটার মধ্যে থেকে যতটা ভালো বের করে আনা যায়, সেই লুকআউটটা তো আছেই। So what was your reaction and response after your film got the national award? This was something I did not expect at all, because a lot of potential films were competing that year. তো আমি খুব আশাবাদী ছিলাম না, কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ আ বিগ থিং ইন আওয়ার ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে যখন প্রথম নিউজটা পেলাম, আই ওয়াজ এক্সট্যাটিক যে মানে এটা সত্যি ঘটেছে। অ্যান্ড কোথাও গিয়ে কৃতিত্বটা পুরোটাই যারা ছবিটা বানায়, আমি ভীষণভাবে বিশ্বাস করি এটা ডিরেক্টরস মিডিয়াম, এবং আমি একজন ডিরেক্টরস অ্যাক্টর। তো সেই জায়গা থেকে আমি ভীষণ খুশি যে রাজদীপ দাস শর্মিষ্ঠাদির এটা ডেবিউ ফিল্ম, তারা লকডাউনের ক্রাইসিসেই এই সিনেমাটা ভেবেছে, তৈরি করেছে। বিকজ সিনেমাটার যে স্টার্টিং পয়েন্ট, যে একজন মানে আমার যে চরিত্রটা, সে মানে একজন ডাক্তারকে বলছে যে আমার বাড়িতে খুব অসুস্থ মা এবং মেয়ে, আপনি প্লিজ চলুন, এবং দ্য ডক্টর ইজ ফ্রাইটেন্ড, হি ইজ স্কেয়ার্ড টু ডেথ যে না আমি যাব না আপনার বাড়িতে। বিকজ এই যে বা আমাদের বাড়ি থেকে, এটা তো আমরা সবাই ফেস করছিলাম ওই সময়, যে ধরো বাড়ি থেকে বেরোচ্ছি
এবং ফিরছি যখন একটা মনে আশঙ্কা নিয়ে, কিছু নিয়ে ফিরছি না তো, বাড়ির লোকরা অ্যাফেক্টেড হয়ে যাবে না তো, মানে এবং নিজেকে সারাক্ষণ স্যানিটাইজ করা, একটা ট্রমাটাইজেশনের মধ্যে ভোগা, একটা সারাক্ষণ মানে একটা মানে মৃতপ্রায় হয়ে ঘুরে বেড়ানো, যে এই মরে যাব না তো, এই মরে যাব না তো, কাছের মানুষরা চলে যাচ্ছে। তো এইগুলো তো ফেস করেইছি। সেই জায়গা থেকে মানে আমি খুব খুশি যে আমরা এত প্রোটোকলস মেনটেন করে, এত চ্যালেঞ্জেস মিট করেও এই ছবিটা সাকসেসফুলি বানাতে পেরেছি এবং মানুষের কাছে পৌঁছতে পেরেছে। ন্যাশনাল প্ল্যাটফর্মে সেই ছবিটা যোগ্য সম্মান পেয়েছে। মানে আই এম রিয়েলি ট্রুলি গ্রেটফুল টু রাজদীপ দাস শর্মিষ্ঠা যে তারা আমাকে চুজ করেছিল এই ক্যারেক্টারের জন্য। হুম। So how was your experience working with them? ইট ওয়াজ গ্রেট। তারা খুব কি বলবো, খুব প্র্যাকটিক্যাল ডিরেক্টরস। প্র্যাকটিক্যাল ইন দ্য সেন্স তারা ইমোশনালি, হয় না অনেক সময় ডিরেক্টররা প্রচন্ড ইমোশনালে বয়ে যান। আমি এরকম মানুষের সাথেও কাজ করেছি যারা হয়তো সেই সব সিনগুলো এডিটে গিয়ে বাদ দিয়েছে, কিন্তু করার সময় তারা মানে আহারে এটা করবো না, এই জায়গাটা রাখবো না, করি। সো এইভাবে রেখে দিয়েছে। বাট রাজদীপ দাস শর্মিষ্ঠাদির কাছে ভিশনটা খুব ক্লিয়ার। এবং যেটা আগে বললাম যে আমার চরিত্রটা খুব কমপ্লেক্স একটা চরিত্র, আমার অনেকগুলো জায়গা ধরতে সমস্যা হচ্ছিল, কারণ এত আনপ্রেডিক্টেবল, এই কাঁদছে, এই হাসছে, এই রেগে যাচ্ছে, এই প্রেমে পড়ে যাচ্ছে, এই ক্রাইসিসে ভুগছে, এই প্যানিক করছে। সো এতগুলো মানে ওভারল্যাপিং ইমোশনস ক্যারেক্টারটার মধ্যে। সো আমরা প্রচুর আলোচনা করেছি এবং দেভ নেভার লেট মি ডাউন, দেভ অলওয়েজ এনকারেজড মি যে তনিষ্ঠা, ইফ ইউ ক্যান গিভ সাম আদার ইনপুটস, তুমি যদি এটা তো মানে তারা তাদের ভিশনটা আমার সাথে শেয়ার করেছে, তুমি যদি নিজে থেকে আরো কিছু ইনপুট দিতে পারো অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং এই যে একজন আর্টিস্টকে ওই জোনটার মধ্যে আরো ঠেলে দেওয়া, ওই জোনটার মধ্যে আরো কমফোর্টেবল করে দেওয়া, এটা তো একজন ডিরেক্টরই পারেন। মানে আমি তো ভাবতেই পারি না যে ফ্লোরে গিয়ে শুধু আমার লাইন দেখে অভিনয় করে চলে আসবো, মানে ডিরেক্টরের সাথে না বসে একবারও যে চরিত্রটা কি বা আপনি কিভাবে দেখছেন, কারণ ডিরেক্টর তো দেখে, দেখাটা তো ভিশনটা তো তার, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা এক্সিকিউট করি মাত্র। তো এবং আমি যদি ভালো অ্যাক্টর হতে পারি, পারফেক্ট তো কেউ হয় না, বাট এটলিস্ট যদি ওইদিকে যেতে পারি, সো আমি আরো কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করবো চরিত্রটার মধ্যে, কিন্তু বেসিক খাঁচাটা তো সেই বনে আর কি, ডিরেক্টরই বনে। সো এটা মানে আমি প্রচুর হেল্প পেয়েছি এবং আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি, মানে খুব খুব মজা করে কাজটা হয়েছে। You know, I also have the same thing. If somebody tells me or suggests that এই মুভিটা দেখো, এই ক্যারেক্টারটার সাথে সিমিলারিটি আছে, আমারও কোথাও না কোথাও মনে হয় যে আমি ওই ক্যারেক্টারটাকে এমুলেট করতে শুরু করে দেবো। ওই জন্য আমিও দেখি না। আমিও দেখি, মনে হয় যেন ওটা উনি যেটা করেছিলেন আমিও সেটা করতে শুরু করে দেবো। ওই জন্য অরিজিনালিটি হয়তো থাকবে না। মানে তুমি যেটা বলছিলে আদার্স এর একদমই। ক্ষেত্রে। আমার এইটাও মনে হয় যে সিনেমা তো বাস্তব জীবনের বাইরে গিয়ে কিছু নয়, তার সাথে খানিকটা কালার, খানিকটা লার্জার দেন লাইফ ব্যাপার অ্যাড করে দেওয়া, খানিকটা ইমাজিনেশন অ্যাড করে দেওয়া, এটাই তো সিনেমা। কিন্তু বেসিক খাঁচাটা তো বাস্তব থেকেই তৈরি হয়। তো এই যে দেখার ব্যাপারটা, এই দেখাটা যদি আমরা আরো ওয়াইডেন করে আমাদের চারিপাশটা দেখি, আমাদের চারিপাশের মানুষগুলোকে দেখি, তাহলেই কিন্তু এই বিষয়গুলো, যেরকম আমার সাম্প্রতিককালে একটি ওয়েব সিরিজ এসেছে যেটার আমি ওয়ান অফ দ্য প্রডিউসারও, এবং আমি মুখ্য লিড ক্যারেক্টারে অভিনয় করেছি। ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে এটা এখন স্ট্রিমিং হচ্ছে। এটার নাম ফটাস। তো সেই ফটাসে আমার যে চরিত্রটা, একজন হাউসওয়াইফ, একটি 6-7 বছরের বাচ্চার মা, এবং বেশ বিয়ের অনেকটা বছর কেটে গেছে, বেশ খানিকটা সময় কেটে গেছে, এখন অবস্থা কিরকম, সেখান থেকে গল্পটা শুরু হয়। তো আমি আমার চারিপাশে আমার মা কাকিমাদেরই দেখেছি যে তারা সংসারটা কিভাবে সামলাচ্ছে, তারা সন্তানের প্রতি কি করছে। আজকে আমি বায়োলজিক্যাল মা হইনি মানে আচ্ছা আমি বায়োলজিক্যাল মায়ের ক্যারেক্টার করতে পারবো না, এটা তো হতে পারে না। ওটাই তো আমার চ্যালেঞ্জ, ওটাই তো আমার চ্যালেঞ্জ। তো সেই জায়গায়, বা আমি বলছি আমার প্রথম সিনেমা হিরালাল, সেখানে আমার চরিত্র ছিল একজন নায়িকা, সেই সময়কার একজন বিখ্যাত নায়িকা, কুসুম কুমারী। মানে এটা নটি বিনোদিনীর পরের ফেজে আর কি ওনার উত্থান হয়েছিল। তো
আমি তো সচক্ষে দেখিনি কুসুম কুমারী কেমন ছিলেন। আমার সেই সময়কার মানুষজনরা যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন, পড়াশোনা করেছেন, তাদের সাথে একটু বসা, আলোচনা করা বা পুরোনো সিনেমাগুলো দেখা। আমি বলছি দেখবো না কেন? অবশ্যই দেখবো। আজকে আমাকে যদি একটা অটোবায়োগ্রাফি করতে হয়, কারোর চরিত্রে অভিনয় করতে হয়, একটা ক্যারেক্টারে, তাহলে তো আমাকে তাকে আদ্যোপান্ত ফলো করতেই হবে। কিন্তু নিজের অরিজিনালিটিটাকেও কোথাও যেন প্রায়োরিটাইজ করা যায়। অ্যাজ অ্যান অ্যাক্টর আমার মনে হয় সেটা করা উচিত, যে আমি দেখলাম আশেপাশের মানুষগুলোকে, আজকে এমন একটা ইকোনমির চরিত্র পেলাম, সেই ইকোনমিটাতে হয়তো আমি বিলংই করি না। আমি করেছি থিয়েটারে এরকম প্রচুর চরিত্র। অটোওয়ালার বউ আমার একটা বিখ্যাত নাটক, অটো, কৌশিক করের নির্দেশনায়, একসময় খুব হিট প্রোডাকশন থিয়েটারের। তো সেখানে আমার চরিত্রটা ছিল অটোওয়ালার বউ। আই হ্যাভ নেভার সিন দ্যাট লাইফ। আমি কোনোদিনও রাস্তায় নাইটি পরে বেরোইনি। সো মানে আমি ওই ইকোনমিটা বিলংই করি না। তো আই ফলোড পিপল। আমার বাড়িতে যিনি পরিচারিকা কাজ করতে আসেন, বা এই যে লোকাল ট্রেনে প্রতিদিন আপ ডাউন করে হাজার হাজার মানুষগুলো, যারা কলকাতায় এসে পেটের দায় কাজ করছে, বাড়ি ফিরছে, কোথাও বনগাঁয়, কোথাও দক্ষিণ বারাসাতে, এই মানুষগুলোকে ফলো করেছি। যারা অনায়াসে একটা নাইটির ওপরে ওড়না জড়িয়ে, তাদের ইকোনমি সেটাই সাপোর্ট করে, তাদের ইকোনমি সেটাকেই নর্মাল বলে। তাদের ইকোনমিতে একটা গালাগাল গালাগাল নয়, সেটা একটা সাবলীল কথা, সেটাকে সাবলীলভাবে বলা। তো এইগুলো তো মানুষ ফলো করলে তবেই আসবে। এবং আর্থার মিলার বলে গেছেন, আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, যে অভিনেতা সেই যে মনে রাখে। তো এই দেখা এবং দেখে মনে রাখা, আমার মনে হয় এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা কি পয়েন্ট অভিনেতার জীবনে। অলসো আমরা যদি ইন্সপিরেশন রিয়েল লাইফ থেকে না নিই এবং আমাদের লাইফ এবং আশেপাশে, দেন উই আর অ্যাকচুয়ালি নট অবজার্ভিং এনিথিং। Obviously, you need to observe and you need to remember that. Remember, yes. So of course, originality, it has to be there, which comes from you. So you're right about even the directors, they are the ones who create the basic structure. এখন তোমাকে সেই স্ট্রাকচারের মধ্যে অ্যাক্টিংটা করতে হবে, বা তুমি কতটা করলে, কি করলে না করলে, দ্যাট ইজ এ গুড থিং। বাট সিন্স ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর সো লং, অ্যাজ ইউ সেড 17 years, that's such a long time to be associated. Tell me a few good and bad memories that you have had being associated with the industry. গুড অ্যান্ড ব্যাড মেমোরিজ বলতে আমি বলবো যে হ্যাঁ, আমি আই হ্যাভ ইভলভড অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার প্রথম দিকে, গোড়ার দিকের দিনগুলোতে আমি যেভাবে ইমোশনালি ক্যারিড অ্যাওয়ে হয়ে যেতাম একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে, হয়তো শটটা শেষ হয়ে গেছে, তা সত্ত্বেও আমি ইমোশনটার মধ্যে তখনও হয়তো ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছি। এইগুলো এখন বুঝতে শিখেছি। এখন যত বয়স বাড়ছে, যত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, নানান ধরনের মানুষ মিট করেছি, তাদের এক্সপিরিয়েন্স জেনেছি। তো এইগুলোই তো অনেক কিছু শেখায় আমাদেরকে। বয়সের সাথে সাথে কাজের মানে নাম্বার অফ যে কাজগুলো করছি, সেগুলোর সাথে সাথে যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, সেগুলোই আমাকে শেপ করছে অ্যাজ অ্যান অ্যাক্টর। যতটা আনকন্ট্রোলেবল মনে হতো কিছু কিছু জায়গায়, যে ওই জোনটা থেকে আর বেরোতেই সমস্যা হচ্ছে, বেরোতে পারছি না, নিজেকে তখন ওই ক্যারেক্টারটার মধ্যে ফেলে রেখেছি। কিন্তু আমি তো ভাই হিথ লেজার হতে চাই না। হিথ লেজার একজন তুখোড় অভিনেতা ছিলেন, কিন্তু উনি ওই জোন থেকে আর বেরোতে পারেননি। হিজ লাইফ গট এন্ডেড আপ ইন সাচ আ প্যাথেটিক ওয়ে। উনি ক্যারেক্টার ছেড়ে বেরোতেই পারেননি। ওনার শেষ যে উনি চরিত্র করে গেছেন জোকার, সেটা ওনাকে সাইকোলজিক্যালি এতটাই এফেক্টেড করেছিল যে উনি আর সেটা থেকে বেরোতে পারেননি, আর নিয়ে এন্ডেড আপ হিজ লাইফ। তো সেইটা তো পরিণতি হতে পারে না, মানে সেটা তো কখনো কাম্য নয় একজন অ্যাক্টরের জন্য। তো এইগুলো বুঝি যে ড্রব্যাক, এই যে সুইচ অন সুইচ অফ করতে পারা। আমি অভিনয় করবো একটা প্রচন্ড ইমোশনাল সিনে, আর সেই সময় আমার মাথার ওপর লাইটটা ঠিক হচ্ছে, আর আমার সাউন্ড দাদা লেপেলটা এসে লাগিয়ে দিয়ে যাচ্ছেন, আর মেকআপ দাদা এসে টাচ আপটা দিয়ে যাচ্ছেন। আমাকে তো ইমোশনটা তখন অ্যাকশন শোনার পরে মানে ডেলিভার করতে হবে ঠিক ঠিক আমার লাইন্সগুলো। তো ওই জোনটায় সুইচ অন হয়ে যাওয়া, আবার ওই মুহূর্তে কাট শোনার পরে জোনটা থেকে বেরিয়ে আসা, এই যে প্র্যাকটিসটা, এই সাবলীল যাতায়াতটা, এটা তো চর্চার মধ্যে থেকে থেকে বুঝতে বুঝতে এসেছি। এটা অবভিয়াসলি গোড়ার দিকে যখন ছিলাম, বয়সটা কম ছিল, তখন এতটা পেরে উঠতাম না। এটা তুমি ভালো একটা মেমোরি বললে। এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, এতদিন আছো, নিশ্চয়ই খারাপ মেমোরিজ আছে, and I'm pretty sure that you have had your fair share of hardships. আই ডু। কখনো কখনো মনে হয়েছে যে যতটা আমাকে প্রমিস করা হয়েছিল যে আমাকে সেই জায়গাটা দেওয়া হবে, সেই স্কোপটা দেওয়া হবে পারফরমেন্সের, সেইটা পাইনি।
অনেক সময় শুরুর দিকে দেখেছি যে খুব ডিসক্রিমিনেশন হতে। আমি বলছি না আমি খুব সাংঘাতিকভাবে পার্সোনালি ফেস করেছি, বাট আমার সামনে আমি দেখেছি মানুষজনদের সেগুলো ফেস করতে। খারাপ লেগেছে, কখনো কখনো বলতে পেরেছি, বলে উঠতে পারিনি। এবং আমি তুমি যেই ক্রাইসিসের কথা বলছো সেটার মধ্যে দিয়ে এখনো যাই। এই যে না বলতে পারা এবং বলার পরেও সেটার মধ্যে একটা চেঞ্জ না দেখে সেটার সঙ্গে আপোষ করে নেওয়া খানিকটা, আমি এটাকে আপোষই বলবো। বিকজ এই তো হালে কিছুদিন আগে খুব একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা তৈরি হয়েছিল এবং আই ওয়াজ ওয়ান অফ দোজ আনফর্চুনেট অ্যাক্টর যাকে সেদিনকে শ্যুট করতে হয়েছিল ডিরেক্টর ছাড়া। কিছুদিন আগে আমাদের এখানে যে একটা ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের সমস্যা হয়েছিল, সো আই হ্যাড এ শ্যুট দ্যাট ডে। এবং আমার মনে আছে আমি মিডিয়াকে সেদিনকে বলেছি বড় গলায় যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার অসুবিধা হবে ফ্লোরে যদি ডিরেক্টর না থাকে। মানে আমি ক্রিয়েটিভ দিক থেকে এটা মানতেই পারবো না যে যে কেউ এসে আমাকে অ্যাকশন বললে, তখন একজন আমাকে ইন্টারাপ্ট করলেন যে আমাদের মালিক তো প্রডিউসার, যিনি আমাদের টাকা দিচ্ছেন, তো প্রডিউসার যাকে খুশি পাঠান, যে কেউ এসে অ্যাকশন বলুক, ইউ আর বাউন্ড টু অ্যাক্ট, ইউ আর অ্যান অ্যাক্টর। তুমি ইউ আর পার ডে আর্টিস্ট, you act, you take your per day, you go back home. You should not be bothered about who is giving you direction. But that is But such a condescending আমার attitude. আমার কোথাও গিয়ে এইখানে একটা ক্রিয়েটিভ সমস্যা যে প্রডিউসার অ্যাক্টর হতেই পারেন। আমির খান ইজ আ প্রডিউসার অ্যাক্টর। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোটি কোটি তুমি ইন্টারন্যাশনাল তুমি যে কোনো ছবি দেখো না, তুমি দেখবে প্রতিটা প্রোটাগনিস্ট, সেটা টম ক্রুজ হোক, ব্র্যাড পিট হোক, যে কেউ হোক, কেপ্রিও হোক, যে কেউ হোক, দে আর বোথ সাইমালটেনিয়াসলি প্রডিউসার অ্যান্ড অ্যাক্টর অফ দেয়ার ফিল্মস, এক্সিকিউটিভ প্রডিউসার্স অফ দেয়ার ওন ফিল্মস। আমি করেছি সেই কাজ শিবকালিতে, আমি এক্সিকিউটিভ প্রডিউসার ছিলাম, বা পটাশে আই ওয়াজ আ পার্ট প্রডিউসার, অ্যান্ড জাস্ট অ্যাজ আই সেড যে আই প্লেড দ্য লিড ফিমেল প্রোটাগনিস্ট। তো ঠিক আছে, কিন্তু ডিরেক্টর তো ডিরেক্টরই হয়, রাইটার তো রাইটারই হয়। রাইটারের কাজটা অন্য যে কেউ পারবে না, পাঁচজন লিখতে পারবে না, লেখা সবার আসে না, শব্দ চয়ন সবার আসে না, ইমাজিনেশন পাওয়ার সবার একরকম নয়। এভরিওয়ান ক্যানট বি আ ডিরেক্টর। যে কিভাবে সাজাবো সিনটা, কিভাবে কম্পোজ করবো সিনটা, একটা ডিরেক্টরের কাজ তো শুধু অ্যাকশন আর কাট বলা নয়। এবং আমার কোথাও গিয়ে যেন একটা সেদিন সমস্যা হয়েছে, কিন্তু এবং আমি সেটা কনসিয়াসলি অ্যাকসেপ্ট করার পরেও আমাকে ফ্লোরে গিয়ে অভিনয় করতে হয়েছে ইন অ্যাবসেন্স অফ ডিরেক্টর। আই ওয়াজ বাউন্ড টু। সো আমি কি আপোষ করিনি সেই দিনকে? ডিড আই নট কম্প্রোমাইজ উইথ মাই ক্রাফট? আই ডিড। বাট দেন এগেন পারিপার্শ্বিক সিচুয়েশনটাই এমন ছিল যে আমি একা একজন আউট অফ দ্য বক্স, আই স্ট্যান্ড আউট অ্যালোন যে না আমি করব না, সেটা আমার কমিটমেন্টের সাথে। সেখানে চলে আসে প্রডিউসারের কথা, যে আজকের দিনটা প্রডিউসারের তো একটা দিন শুটিং মানে তার সকাল থেকে রাত অব্দি প্রতি সেকেন্ডে তার টাকা যাচ্ছে, তার টাকা খরচ হচ্ছে। আমি এই জায়গাটা আজকে বুঝি, কারণ আমি 2 টাকা হলেও ইনভেস্ট করেছি কোনো একটা প্রজেক্টে, এটা খুব সামান্য স্বল্প পরিমাণ, কিন্তু করেছি, তাই ওটার ভ্যালুটা আমি বুঝতে পারি। যে মুহূর্ত থেকে অন হলাম মানে আমার পকেট থেকে 1 টাকা করে বা 50 পয়সা করে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে যাচ্ছে। তো সেখানে প্রডিউসার চলে আসে, যে আজকে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলছি যে আমার ডিরেক্টর ছাড়া শ্যুট করতে সমস্যা হচ্ছে, কিন্তু প্রডিউসার এসে যদি বলেন যে দেখো ভাই আমি তো আজকে 14 ঘন্টা নিয়েছি তোমাদের জন্য, তো হ্যাঁ মানছি আজকে একটা ক্রাইসিস হয়েছে, কিন্তু আমার কি 14 ঘন্টার টাকাটা পুরোটাই লস হবে? ইজ দ্যাট সামথিং অ্যাকসেপ্টেবল? সেটাও তো অ্যাকসেপ্টেবল নয়। তো এই ওভারল্যাপিং একটা ক্রাইসিস, তো সেখানে যেটা করতে হয়েছে আমাকে করতে হয়েছে, আমাকে অভিনয়টা উইদাউট ডিরেক্টর করতে হয়েছে। তার মানে এটা না যে আমি মানে একটা দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা চললে আমি সেটার মধ্যে স্কেপগোট হব, আমি নিশ্চয়ই সোচ্চার হব। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এই যে এখন একটা ট্রেন্ড ইন্ডাস্ট্রিতে এসেছে পলিটিক্যালি কারেক্ট থাকা সব সময়, এটা হয় না, এটা হয় না। মানে অন্যায়টা অন্যায়, সেটা মুখের ওপর বলতে হবে। আজকে দীপিকা পাডুকোনকে হয়তো 100টা খারাপ কথা শুনতে হচ্ছে, 100টা ট্রোলের মুখোমুখি তাকে ফেস করতে হচ্ছে, কিন্তু আমার কোথাও গিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টর মনে হয় যে যেহেতু একই কাজটা করছি, উনি ওনার লেভেলে করছেন, আমি আমার লেভেলে করছি, বাট একই কাজটা করছি, ঘুম থেকে উঠছি, কল টাইমে শুটিংয়ে পৌঁছচ্ছি, কাজ করছি, বাড়ি ফিরছি, এখানে আমাদের শ্রমের কতটা ভ্যালু করা হচ্ছে এবং কেন ভ্যালু করা হচ্ছে না, কেন করা হবে না? কেন একজন অ্যাক্টর বলতে পারবে না যে আমি ভাই একটা নিউ মাদার, আমি
10 ঘন্টা বা 8 ঘন্টার বেশি কাজ করব না। আজকে একটা টেকনিশিয়ান যদি বলতে পারে যে আমি সারা রাত মানে উইদাউট এনি টাইম লিমিট আমি কাজ করতে পারবো না, বিকজ আই হ্যাভ আ ফ্যামিলি, আই হ্যাভ আ পার্সোনাল লাইফ, আই হ্যাভ আ হেলথ টু মেনটেন, আমাকে বাঁচতে হবে আগে, সো এটার জন্য একটা টাইম লিমিট হওয়া উচিত, শুটিংটা 14 ঘন্টা অব্দি রেস্ট্রিক্ট করা উচিত। হলো তো, মানলো তো এতগুলো মানুষ, অসুবিধা তো সবার হচ্ছিল। তাহলে একজন অ্যাক্টর কেন বলতে পারবে না? একজন অ্যাক্টর আজকে 10 ঘন্টা খেটে যে টাকাটা পাচ্ছে, 15 ঘন্টা খেটে সেই টাকাটা পাচ্ছে, যদি টানা 20 ঘন্টা শুটিং হয় সেই টাকাটাই পাচ্ছে। সেখানে কেন তার ওভারশিফট বা যেটাই হয় টেকনিশিয়ানদের ক্ষেত্রে, সেটা কেন আর্টিস্টদের ক্ষেত্রে হবে না? তাহলে আর্টিস্ট এই সময় অবধি কাজ করবে। হ্যাঁ, এক্সেপশনস হতেই পারে, যে একটা টেকনিক্যাল ক্রাইসিস হলো, যে আজকে আমাদের শ্যুটটা 5 ঘন্টা হওয়ার কথা ছিল, ইট গট এক্সটেন্ডেড আপ টু 10 আওয়ার্স, আরো 5 ঘন্টা বাড়াতে হলো ডিউ টু সাম টেকনিক্যাল হ্যাজার্ডস। সেটা হতেই পারে, আমাদের ফিল্ডে হয়, আমরা জানি। সেক্ষেত্রে এভরিওয়ান ইজ কনসিডারেট এনাফ, যারা এই প্রফেশনটাকে ভালোবাসে বা সম্মান করে, দে আর কনসিডারেট এনাফ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কোঅপারেট। বাট আজকে ও মানে একজন অ্যাক্টর তার হয়ে সোচ্চার হলে সেটাকে কেন ট্রোল করা হবে? তো এগুলো তো দৈনন্দিন সমস্যা। সো ড্রব্যাকস তো এগুলো ইন্ডাস্ট্রির এখনো চলছে, মানে আমি বলছি এগুলো তো ফেস করছি, সেইটার এফেক্ট তো আমাদের মানে অব্দি এসে পৌঁছচ্ছে। এটা তো শুধু দীপিকা পাডুকোন বা পঙ্কজ ত্রিপাঠীতে লিমিটেড নয়, বম্বে ইন্ডাস্ট্রিতে লিমিটেড নয়, এটা মানে গ্লোবালি সব জায়গায় এই ক্রাইসিসটা চলছে, এবং ততদিন চলবে যতদিন না ইউনাইটেডলি মানুষ সোচ্চার হবে। বাট ইউ নো দ্য ফ্যাক্ট দ্যাট সামবডি টোল্ড ইউ যে কেউ একজন এসে অ্যাকশন বলে দেবে, দ্যাট ইজ আ ভেরি কন্ডেসেন্ডিং অ্যাটিটিউড। কারণ যে তার মানে সে ক্রাফটের ব্যাপারে কিছুই জানে না, জাস্ট অ্যাকশন বলে দেবে আর তুমি ফিল্মটাকে করে নেবে, দ্যাট ইজ নট পসিবল। যদি কেউ এটা বলে, মানে তুমি যেরকম বলছো বলেছে, মানে দ্যাট পার্সন প্রবলি লিভস আন্ডার দ্য রক, কারণ তাহলে জানে না। বিকজ আই রিয়েলি হ্যাড টু সে দিস। সমস্যাটা ওভারল্যাপিং, এবং সমস্যাটা দুতরফেই আছে, এক হাতে কখনো তালি বাজে না। সেটা তুমি যে অ্যাসপেক্টেই কথা বলো না কেন, তুমি এক হাতে তালি বাজাতে পারবে না। সমস্যাটা দুতরফেই আছে। আজকে যে ট্রেন্ডটা এসেছে সেটারও প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই আছে। এই যে ধরো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া পুলিং, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স, এবং সেইটাকে বেস করে সেটাকে কাজের একটা কি বলবো, কাজের লেবেলিং করা, সেটার ওপর দাঁড়িয়ে কাজের ভ্যালিউ করা, সেটার ওপর দাঁড়িয়ে ট্যাগলাইন দেওয়া, এবং সেটার ওপর দাঁড়িয়ে কাজ পাওয়া, পাতি কথায় বলতে গেলে এইটা তো চলছে। এবং সেক্ষেত্রেই এই সমস্যাটা উঠে আসছে, যাদের হয়তো দীর্ঘদিনের কোনো চর্চা নেই, যারা হয়তো, হ্যাঁ আমি আমি নিজেও দেখি সেই সব মানুষগুলো যারা আজকে পাবলিক ফিগার হয়েছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়েছে, তাদের নিজেদের দমে হয়েছে, তাদের নিজেদের স্ট্রাগলের মধ্যে দিয়ে হয়েছে, মানে হ্যাটস অফ টু দেম যে তারা আজকে এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে। কিন্তু বেনজল তো সর্বত্রই আছে, মানে তুমি তো সব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে খুব জেনুইন বলতে পারো না, উই অল নো দ্যাট। জেনুইনদের কথা আমি এখানে বলছি না, বাট এই যে একটা এই ট্রেন্ড এসেছে যে ইনফ্লুয়েন্সার দেখে কাস্টিং হওয়া, ইনফ্লুয়েন্সার দেখে কাজ পাওয়া, সে কাজ কতটা, কাজের কোয়ালিটি, কাজের মান থাকুক চাই না থাকুক, তো এগুলো তো এফেক্ট করছে, এগুলো তো পলিউট করছে আমি বলবো রাদার, এবং যার জন্য এই সমস্যাগুলো আসছে। মানে সেক্ষেত্রে দেখতে গেলে তো হাজার হাজার আর্টিস্ট সেই জায়গাটা ডিজার্ভই করে না। কজন প্রডিউসার বা ডিরেক্টর তাদেরকে বলতে পারে যে যাও গিয়ে কাজটা আগে শিখে এসো, যতই তোমার 1 মিলিয়ন ফলোয়ার থাকুক না কেন, তুমি তো কাজটা জানো না ভাই, তাহলে তোমাকে কেন আমি এই টাকাটা দেবো? তুমি কাজটা শিখে এসো। বাট এটা কজন বলতে পারছে? কারণ এই যে সমস্যাটা বলছি ওভারল্যাপিং, এই প্রযোজকের আবার এই মানুষটাকেও দরকার, কারণ এই মানুষটা কাজটা হয়তো এত ভালো জানে না, কিন্তু এই মানুষটা 1 মিলিয়ন দর্শক দিতে পারবে, প্রযোজকের টাকাটা উঠে আসবে। তো এইটা একটা ওভারল্যাপিং বিষয়, কোনোটাকেই না আজকের দিনে দাঁড়িয়ে মানে এত গ্রে জোনে চলে গেছে বিষয়গুলো, কারণ মানুষের এত ক্রাইসিস, মানুষের এত সোশিও পলিটিক্যাল ইকোনমিক ক্রাইসিস চলছে, এবং এই যে সর্বত্র একটা অর্থের অভাব, একটা অর্থাভাব দেখা দিয়েছে, যার জন্য মানুষ এখন চাইছে যে ভাই আমি যদি আজকে একটা কাজে 2 টাকা লগ্নি করি, তাহলে আমি তো সেই মানুষগুলোকে নিয়েই কাজ করতে যাব যারা আমার টাকাটা তুলে দিতে পারবে, এবং সেটা করতে গিয়ে আমি হয়তো 50% জেনুইন মানুষকে নিলাম আর 50% অযোগ্য মানুষকে নিতে বাধ্য হলাম। আমি জেনেই নিলাম যে তারা হয়তো পারছে না আমাকে
এস্থেটিক্যালি জায়গাটা দিতে, কিন্তু তারা কমার্শিয়ালি আমাকে জায়গাটা দিতে পারছে। যে তুমি এই কথাটা বললে, কামিং ফ্রম দ্যাট, ডু ইউ থিঙ্ক অ্যান অ্যাক্টরস লাইফ ইজ আ ভেরি ইনসিকিউরড লাইফ? ইট ইজ ইফ ইউ পারসিভ ইট টু বি। How আমার will you মনে get হয় over দেখো it? সবারই যেটা এটা তো একটা অডিও ভিজুয়াল মিডিয়াম, সারাটা জীবন ধরে আমি একই রকম থেকে গেলাম এটা তো হয় না। আমি তো রক্ত মাংসের মানুষ, আমি তো ইভলভ হতে হতে যাব, চেঞ্জ হতে হতে যাব। এবং ডারউইনের থিওরি ধরে এগোলে এবং মানে ন্যাচারাল সিলেকশনের থিওরি ধরে এগোলে আমাকে একটা সময় আমার এই বর্তমান জায়গা ছেড়ে ছেড়ে দিতে হবে, আর একজন এই জায়গাটা রিপ্লেস করবে। আমি আবার আরেকজনের জায়গা রিপ্লেস করব, সে আবার আরেকজনের, এইভাবে তো আমরা ধাপে ধাপে ক্রোনোলজিক্যালি এগিয়ে যাই। তো আমরা তো মানে এটাই তো দুনিয়ার দস্তুর, এভাবেই তো চলছে। সুতরাং মানে ওইভাবে বদ্ধ মানসিকতা নিয়ে যে আমি একাই থেকে গেলাম ইন্ডাস্ট্রিতে, আমি একাই রাজ করে গেলাম, হবে না। আমার মনে হয় আমরা তখনই একটা সম্পূর্ণরূপে একটা সাকসেসফুল ইন্ডাস্ট্রি হতে পারবো যখন আমরা নতুনদের এনকারেজ করে পুরনোরা সেই জায়গাটা ছাড়তে পারবে, এবং নতুনরাও মনে করবে যে পুরনোদেরকে ভুলে গিয়ে কিছু নয়, শেকড় ভুলে গিয়ে কিছু নয়। হ্যাঁ, আজকে হতেই পারে আমি ভাই এমন জিনিস শিখে আসছি যেটা হয়তো আমার এক জেনারেশন আগের মানুষটা জানে না, তার সময় এটা ছিল না ট্রেন্ডিং, এখন আমার সময় এটা হয়েছে, এখন প্যাটার্ন বদলে গেছে, এখন যাপন বদলে গেছে, কিন্তু ওইটাকে অস্বীকার করে নয়। রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে থাকলে তার উপন্যাসে কিন্তু মোবাইল ফোন ঢোকাতেন, তার সময় মোবাইল ফোন ছিল না তাই উনি বলতে পারেননি মোবাইল ফোনের কথা। ওনার সময় ছিল না যুগটা স্যাটেলাইটের, কিন্তু আমি ওটা পুরোপুরি অস্বীকার করলাম, আর এটাকেই শুধু আমি একদম গলা জড়িয়ে থাকলাম, সেটাও ভুল। তো এই ব্যালেন্সটা থাকা খুব জরুরি। মোস্ট অফ দ্য পিপল আর নট সো ব্যালেন্স। মানে তুমি যেরকম করে কথা বলছো বা যেভাবে তুমি পারসিভ করো তোমার লাইফকে, উইচ ইজ ইউ সিম লাইক আ ভেরি লার্নেড পার্সন যে সব কিছু থেকে শিখছে, জানছে। হাউ মেনি অফ আস পুট ইন দ্যাট এনার্জি, স্পেশালি পিপল ইন দ্য মিডিয়া? They don't even put in that energy. Sometimes, I don't know if you have experienced this, but I have experienced working with fellow actors. স্ক্রিপ্টটুকু মুখস্থ করেনি, মানে লাইফের অন্য কিছু তো ছেড়েই দাও, তাদের কাছে টাইম হয়নি স্ক্রিপ্টটুকু মুখস্থ করার। মানে এতটাই কনফিডেন্ট যে করে দেবো, হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে ইনডিসিপ্লিন, মানে কল টাইম ধরো 9টায়, সে আসছে 11টায়, ইচ্ছা মতো আমার ইচ্ছা হয়েছে। এই অরাজকতাটাও তো খুব আছে চূড়ান্ত predominantly আছে, ভাবে। চূড়ান্ত। তো কজন আমরা সেই ক্রাফটটাকে রেসপেক্ট করি, তাই না? রেসপেক্ট যখন থাকে না তখন ক্রাফটের ভ্যালু চলে যায়। একদমই তাই। এবং রেসপেক্টটা আসবে কোথা থেকে? মানে তুমি যেই সব মানুষের কথা বলছো, হ্যাঁ, তো এরকম প্রচুর মানুষজন আছে আমাদের চারপাশে যারা, কারণ ব্যাপারটা হচ্ছে সবার জীবনে তো স্ট্রাগলটা সমান নয়। আজকে একটা মফস্বল থেকে আসা ছেলে বা মেয়ে যে স্বপ্ন, যে খিদেটা, যে প্যাশনটা নিয়ে আসে, যে এবং যে ডেসপারেশনটা নিয়ে আসে, আমি নেগেটিভ সেন্সে ডেসপারেশন বলছি না, বলছি কাজের খিদের প্রতি ডেসপারেশনটা, যে আমাকে কিছু করতে হবেই নিজের দমে, আমাকে খাটতে হবে, আমাকে শিখতে হবে, তার যে শেখার প্রতি খিদেটা থাকবে, আজকে খুব সহজে পেয়ে যাওয়া, যে আমি খুব সহজে পেয়ে গেলাম একটা জিনিস, এখানে নেপোটিজমের কথা চলে আসে। যারা ধরো তাদের বাপ ঠাকুরদার করে দেওয়া পুণ্যে তারা করে খাচ্ছে, তার মধ্যেও ভেরিয়েশন আছে। আমি এরকম প্রচুর মানুষদের জীবনের ব্যাপারে পড়েছি যে যাদের প্রচুর স্ট্রাগল, মানে তারা একজন বিখ্যাত তারকার ছেলে বা মেয়ে, মানে যে তার বিখ্যাত হওয়াটা খুব ইজি ছিল এমনও নয়, কিন্তু অথবা তার হয়তো খিদে নেই এমনও নয়। এরকম প্রচুর মানুষ আছে যারা ওরকম প্রপার জায়গা থেকে উঠে এসেছে, কিন্তু তাদের মধ্যেও শেখার খিদেটা আছে এবং তারা নিজেদের দমে নিজেদেরকে আরো বেশি উন্নত করেছেন। আবার এরকমও আছে যারা খুব সহজে পেয়ে যাচ্ছে। তো খুব সহজে যদি একটা জিনিস পেয়ে যাই আমরা, তাহলে কি আমরা সেটার ভ্যালু করতে পারবো? আমার মনে হয় না। মানে তোমার যদি সেই জিনিসটার প্রতি টান না তৈরি হয়, তুমি যদি না বোঝো যে ওটার স্কেয়ারসিটিতে, ওটার অভাবে তুমি কি কষ্ট পাচ্ছ, বা ওটা না আসা অবধি তোমার কি মানসিক এবং যে স্ট্রাগলটা চলছে শারীরিক, তুমি হাউ উইল ইউ ভ্যালিউ দ্যাট? হাউ উইল ইউ ভ্যালু দ্যাট? এবং এই যে স্ক্রিপ্ট না পড়ে আসা, ইনডিসিপ্লিন, আসলে আমি থিয়েটার থেকে এসেছি বলে বলছি না, বাট অবভিয়াসলি এসেছি বলেই হয়তো, কারণ আমাদের থিয়েটারের তো একটা কাজের শেখানোর প্যাটার্ন থাকে। আমি শিখেছি টাইমের ভ্যালিউ, এবং আমি এই টাইমের ভ্যালিউ আরও বুঝেছি যখন আমি প্রযোজক হিসাবে
একজন সামান্য ক্ষুদ্র প্রযোজক হিসাবে কাজ করেছি, আমি আরো ভালো সেটা বুঝতে পেরেছি যে একটা মানুষ, কেউ তো লগ্নি করছে। আজকে আমি যে জোর গলায় এসে বলছি যে ঠিক আছে আমার লাইন কি আছে মুখস্থ নেই একটু বলে দাও, আচ্ছা ঠিক আছে, তারপর আমার পার ডেটা টাইমলি পেয়ে যাবো, তো আমি কোন মানে জায়গায় দাঁড়িয়ে এই কথাটা আমি কি করে বলতে পারি যদি আমি আমার কাজটা ঠিক মতো না করি? আমি যদি সেই ডিসিপ্লিনটা, এবং আমার মনে হয় সেটা আজকে ইন্ডাস্ট্রি বলে নয়, মানুষ হিসাবে যে কোনো কাজ করতে গেলে, যে কোনো কৃতি মানুষ, আজকে যারা সুপারস্টার হয়েছে না, তাদেরকে নিয়ে ট্রোল করা খুব সহজ। হ্যাঁ, তাদের ড্রব্যাকস আছে, কেউ এমন এমন সিলি জিনিস করে ফেলে যে তারা ট্রোলড হয়ে যাচ্ছে, কারণ এখন যুগটা ট্রোলিং এর, উইচ আই ভেরি মাচ ডেসপাইস। আমার মনে হয় ট্রোলিং বিষয়টা বন্ধ হওয়া উচিত। এটা একটা সাইকোটিক বিষয়, এটা কখনোই হেলদি কিছু হতে পারে না। কিন্তু এই যে ট্রোলিং গুলো হয় তাদেরকে নিয়ে করে ফেলে, কিন্তু আমি বলছি এই সুপারস্টার হওয়া কি খুব সহজ? মেগাস্টার সুপারস্টার হওয়াগুলো কি খুব সহজ? সহজ নয়। ওই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয়, নিজেকে শিক্ষিত করে তুলতে হবে, এবং সেটা যে কোনো কৃতি সম্পন্ন মানুষ, তুমি যে কোনো পাবলিক ফিগার দেখো না, একটা পলিটিশিয়ান দেখো, একটা ক্রিকেটার দেখো, বিরাট কোহলির মতো, সে তো পেয়ে গেছে অনেক কিছু, বা ধোনি তো যা পাওয়ার পেয়ে গেছে জীবনে, তারপরেও তারা যে বেসিক্স গুলো মেনটেন করে, যে ডিসিপ্লিন গুলো মেনটেন করে, তবেই তারা ওই জায়গায়, ওই পজিশন, ওই স্ট্যাচারে। সো আজকে যারা ট্রোল করে বেড়াচ্ছে, আনুষ্কা শর্মা একটা ভুলবশত কিছু বলে ফেললো, বা অমুকে বিরাট কোহলি একটা ভুলবশত কিছু করে ফেললো, সেটা নিয়ে ফাট করে ট্রোল হয়ে গেল, অত সহজ তাদের জায়গাটা অ্যাচিভ করা? আমার মনে হয় হয় না। সে তুমি একটা নেপো কিড হও, আর তুমি ভাই একটা মফস্বল থেকে আসা একটা স্ট্রাগলার হও, ইউ নিড টু হ্যাভ দ্যাট এডুকেশন, ইউ নিড টু এডুকেট ইউর সেলফ, ইউ হ্যাভ টু বি ডিসিপ্লিনড। এবং তুমি যে ফিল্ডেই কাজ করো না কেন, তুমি যদি সময়ের মূল্য না বোঝো, তুমি শ্রমের মূল্য যদি না বোঝো, এবং তুমি যদি তোমার আশেপাশের টিম মেম্বারদের না বোঝো, মুশকিল সার্ভাইভ করা। আমার মনে হয় সেক্ষেত্রে সাকসেসটা হয়তো খুব শর্ট লিভড। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এরকম যা ট্রেন্ড এসেছে না, এই মানুষ উঠছে, এই গায়েব হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কতদিন একটা মানুষ সমানে চর্চায় থাকে বলো তো? তুমি কিছুদিন একটা মানুষকে চর্চায় চর্চায় তারাই থাকে দীর্ঘদিন ধরে, যারা কিন্তু ওই পন্থাটা, এবং এই পন্থার কোনো অল্টারনেটিভ নেই। আজকে ফেসবুক ইনস্টাগ্রামের যুগে দাঁড়িয়েও এটা যতটা সত্যি, এটা 60-এর দশকে, 70-এর দশকে, 90-এর দশকেও যারা উঠে এসেছে তাদের ক্ষেত্রেও ততটাই সত্যি, আমাদের ক্ষেত্রেও আগামী দিনে যারা আসবে তাদের ক্ষেত্রেও তাই। তুমি যাই করে নাও, তোমাকে শিক্ষিত হতেই হবে। শিক্ষার কোনো, এডুকেশনের কোনো বিকল্প নেই। নেই। সো তুমি থিয়েটারের ব্যাপারে বলছো, এই থিয়েটার থেকে তুমি যখন থিয়েটার করতে, থিয়েটারের ব্যাকগ্রাউন্ডে প্র্যাকটিস করতে, বেঙ্গল থেকেই থিয়েটার করেছো পুরোপুরি সবসময়? হ্যাঁ, আমি বাংলাতেই কাজ করেছি। তার এই এই বেঙ্গল থিয়েটারের আইডিওলজিক্যাল থিয়েটার হয়, তুমি কখনো ওরকম ফেস করেছো আইডিওলজিক্যাল থিয়েটার? মানে একটা আইডিওলজি ফোর্স করে দেওয়া হচ্ছে তোমার উপরে? না, হতে এরকম অনেক সময় হয়েছে যে আমি হয়তো যে কথাগুলো চরিত্র হিসেবে বলছি, আহ, সেইগুলো হয়তো আমি এক্সপিরিয়েন্সই করিনি কোনোদিন। সেই সেই আইডিওলজি বা সেই ফিলোসফি হয়তো আমাকে ভাবাইনি, বা এটা যে এক্সিস্ট করে, আদৌ করতে পারে, সেটাই হয়তো আমার কাছে ধারণা ছিল না। তো এইটাই তো অ্যাডভান্টেজ অভিনয়ের, অভিনেতা হওয়ার তো এটাই অ্যাডভান্টেজ, যে আমরা অনেকগুলো ফিলোসফি বুঝতে পারি, অনেকগুলো জুতোয় পা গলিয়ে দেখতে পারি, অনেকগুলো আইডিওলজি কাটাছেঁড়া করে দেখতে পারি, যে আমি আমারটাতেই বা কেন শুধু ফিক্স থাকবো? তাহলে তো আমি সেই ওই জাজমেন্টাল মানুষটা হয়ে যাচ্ছি, যে আমি যেটা ভাবছি, আমি যে আমার লাইন অফ থিঙ্কিংটাই একমাত্র ঠিক। এটা তো হতে পারে না। মানুষ তো ডাইনামিক। আমরা ডাইনামিক বলে, আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে বলেই তো আমরা বেঁচে আছি, আমাদের সমাজটা ডাইনামিক্যালি চলছে, নাহলে তো আমরা স্ট্যাগনেন্ট একটা জায়গায় স্ট্যাটিক হয়ে যেতাম। তো So you're so passionate না, তোমার সাথে আমি কথা বলছি, your eyes are shining when you're making such points. You're so passionate about this, and it's a very good thing. I'm getting to learn so much from you. But of course, tell me something. Theatre has shaped you, right, as an actor? it has taught me a lot of things. It has taught me my inabilities. It has taught me self-analysis. It has taught me discipline. It has taught me what passion can do to you. এবং আমি সত্যি বলতে একাডেমিক্সেও যথেষ্ট ভালো ছিলাম, এবং সেই জায়গা থেকে একটা সময় আমার জীবনে আসে যে আই হ্যাড টু চুজ যে আমি কোন দিকে যাব।
কারণ দুনয়কে পা দিয়ে তো চলা যায় না। অবভিয়াসলি তোমাকে একটা ডিসিশনে আসতেই হবে যে তুমি নিজেকে কোথায় দেখছো আফটার 5 years ডাউন দ্য লাইন। সো আই স মাই সেলফ অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড আমাকে এই সাহসটাও দিয়েছে থিয়েটার। ড্রব্যাকস আছে, অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর আনসার্টেন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, ইমোশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়, আর বোধহয় কিছু হবে না, এভাবেই হয়তো চলবে, বা আর হয়তো ভালো কিছু কি করব আগামীতে, এই আশঙ্কা। তার অনেকটা আমরা লকডাউনেই কাটিয়ে এসেছি, যে কিভাবে চলে চোখে অন্ধকার দেখছি। এখনো যা কাজের বাজার, এত পরিমাণ কাজ কমে গেছে, যে কিভাবে সার্ভাইভ, এবং কম্পিটিশন এত বেশি, ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি হয়ে গেছে। তুমি ইকোনমিক চেনে যদি দেখো, যদি সাপ্লাই বেশি হয়ে যায় এমনিই ডিমান্ড কমে যায় সেই জিনিসের। তো এখন এভরিবডি ওয়ান্টস টু বি অ্যান অ্যাক্টর, এভরিবডি ওয়ান্টস টু কাম ইন ফ্রন্ট অফ ক্যামেরা, বিকজ ইট ইজ ইজিলি অ্যাভেলেবল। ইট ইজ ইজিলি অ্যাভেলেবল। যার কাছে পকেটে ফোন আছে, তার কাছে ভাই ক্যামেরা আছে, 4 টাকা খরচা করলে বেসিক ইকুইপমেন্টস চলে আসছে, এনিবডি ক্যান স্টার্ট ডুইং এনিথিং ক্রিয়েটিভ, উইচ ইজ ভেরি মাচ, মানে আমি বলবো সেটা খুব ভালো এবং খারাপ অ্যাট দ্য সেম টাইম। তার থেকে ভালো উঠে আসছে, অনেক অজানা মানুষও উঠে আসছে যারা ফাটিয়ে কাজ করছে, এবং অনেক খারাপও উঠে আসছে যারা খুব সস্তার জিনিসপত্র দেখিয়ে হয়তো ফেমাস হয়ে যাচ্ছে এবং মানুষকে বিকৃত করে তুলছে। তো সমাজের তো ভালো চিত্র খারাপ চিত্র দুটোই থাকবে, কিছু Now, করার but this trade as a profession, this is suffering because of the number. Number, it It is. is suffering. এত লোক বেড়ে গেছে, it is suffering because there are so many options. আজকে তুমি একটা কাজ না বললে তোমার জায়গায় রিপ্লেস করতে আরো 4টে লোক রেডি আছে। একদম একদম। So there is so many options. তো এই কম্পিটিশন তো মেক্স আস কনস্ট্যান্টলি ফাইট, বাট ইয়েস ইউ আর অলসো রাইট, আমরা এতে বড়ও হচ্ছি, গ্রো করছি। আরে it's like because it associated with theater for such a long time, has that shaped your personal life as well? ইট হ্যাজ। মানুষ হিসাবে দেখো, মানুষ হিসেবে আমি যদি নিজেকে না আরো উন্নত করতে পারি, আমার থিঙ্কিংকে আমি যদি ওয়াইডেন আপ না করতে পারি, হাউ উইল আই গ্রো অ্যাজ অ্যান আর্টিস্ট? কারণ আমি তো প্রপস নই যে ডিরেক্টর পার্টিকুলার এক কাপটা এখানে রাখলো, ডিজাইনটা এখানেই দেখতে ভাল লাগছে, ফ্রেমটা এভাবেই ভাল লাগবে, তা তো না। অ্যাক্টারও প্রপস, কিন্তু অ্যাক্টার কোথায় বাকি প্রপসের থেকে আলাদা হয়ে যায়? কেন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপস একজন ডিরেক্টরের জন্য একজন অ্যাক্টার? বিকজ অ্যাক্টার নিজেকে মডিফাই করতে পারে, অ্যাক্টার নিজেকে চেঞ্জ করতে পারে। তো আমি যতক্ষণ না মানুষ হিসাবে, এবং আমার মনে হয় একজন আর্টিস্টের একটা ভালো মানুষ হওয়া খুব দরকার, যতক্ষণ না আমি ভালো এবং লিবারেল মানুষ হতে পারছি, নিজের চিন্তা ভাবনাকে আমি আরো উন্নত এবং নিজেকে আমি যতক্ষণ আরো শিক্ষিত করে তুলতে পারছি, আমি ইভলভ করতে পারবো না অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি লিমিট হয়ে যাব। কারণ অ্যাক্টরের কাজ শুধু লাইন মুখস্থ করা নয়, মানে দ্যাটস দ্য লাস্ট থিং আই উড ওয়ান্ট টু বিলিভ, যে অ্যাক্টরের কাজ শুধু ও আমাকে এই কস্টিউমটা কেমন লাগছে আর আমার লাইনটা কি আছে আর মুখস্থ করে বলে দিই। নো, দিস ইজ নট অ্যান অ্যাক্টর। আমি বলছি না যে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাক, সেটা আমি করি না। আমি যেখানে আমার কস্টিউম মেকআপ আমি ছেড়ে ফেলি, আমিও চরিত্রটাকেও ছেড়ে ফেলে বাড়ি ফিরে আমি আমার সত্তাতে বাকিটা কাটাই, নাহলে তো আমি পাগল হয়ে যাবো। কারণ আমাকে তো এক একদিন এক একটা চরিত্র হতে হচ্ছে। আমি যদি সবকটা চরিত্র জাম্বেল আপ করি, আমার মাথার মধ্যে খিচুড়ি পাখি, আমি তো মানে আমার নিজের সত্তাটা কি, আমার ব্যক্তিত্বটা কি, আমি আসলে মানুষটা কেমন, সেটাই তো আমি ভুলতে বসবো। তো সেটাকে সবচেয়ে প্রায়োরিটাইজ করতেই হবে। মানে ইনার ওয়েলবিংটা এবং সেলফ অ্যানালিসিসটা, ইন্ট্রোস্পেকশনটা, এবং নিজেকে আমি বলছি গ্রো করতে থাকা মানুষ হিসাবে, সেটাই কিন্তু আর্টিস্টকে তৈরি করে দেয়। True, that is so true. Okay, I have to compliment you. You've got beautiful eyes and they're so passionate. থ্যাংক ইউ। প্যাশনের জোরেই দৌড়ে বেড়াচ্ছি, মানে প্যাশনের জোরেই এত কথা। But we are almost at the end of our episode. So, তুমি নিজেকে in the next 5 years কোথায় দেখো? Do you want to work in Bengali film industry or do you want to expand? Since I have done a Hindi film, আমার debut film Chipkali, which is yet to release. Hopefully it will release this year or very soon. And আমি একটি হিন্দি ওয়েব সিরিজও করেছি, and I'm very much looking forward to work in different languages. এবং আমি ভার্সাটিলিটিতে যেহেতু খুব বিশ্বাস করি এবং সবসময় এটাকেই চ্যালেঞ্জ হিসাবে নিই যে আমি কতটা ভার্সাটাইল হতে পারলাম মানুষ হিসাবে, আর্টিস্ট হিসাবে। তো আমি অবভিয়াসলি চাই মানে বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে এবং
একটা কথা অবশ্যই মেনশন করতে চাইবো, নাসিরুদ্দিন শাহের সাথে আমার সৌভাগ্য হয়েছিল একটি সাক্ষাৎকার। তো ওনাকে আমি এই প্রশ্নটা করেছিলাম যে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি কি করতে পারি। হি সেড ইউ শুড ট্রাই এভরি মিডিয়াম উইচ ইজ অ্যাভেলেবল টু, অ্যান্ড আই ভেরি মাচ বিলিভ যে আমি যত ট্রাই করতে থাকবো, যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকবো, তত আমি শিখতে থাকবো, আরো এক্সপ্যান্ড হতে থাকবো। জানি না কত দূর পৌঁছতে পারবো, বাট এই প্যাশনটাই, খিদেটাই হয়তো এগিয়ে নিয়ে যাবে। মানে সেটার জন্যই আর কি এগিয়ে যাচ্ছি। তো আমি সব রকম কাজ করতে চাই, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। 5 years ডাউন দ্য লাইন এটাই বলবো যে যতটা সম্ভব ভালো ভালো এক্সপিরিয়েন্স, ভালো ভালো ক্যারেক্টারের মাধ্যমে হোক, ভালো ভালো সিনেমা, টেলিভিশন, ওয়েব সিরিজ, ফিল্মস এবং ক্যামেরার সামনে পিছনে সবটা মিলিয়ে, স্টেজের সামনে পিছনে, মানে এনিথিং উইচ গিভস মি এস্থেটিক স্যাটিসফ্যাকশন, সেগুলো আরো ট্রাই আউট করে নিজেকে আরো গ্রো করার কথা ভাববো। You know, I really, if one person I want to work with, it would be Pankaj Tripathi. It's that is my goal. Like in the 5 years down the line, একদম if that ম্যানিফেস্ট is করতে one থাকো, পাওয়ার অফ person, I পাওয়ার অফ want to work with. ম্যানিফেস্টেশন ইজ ভেরি স্ট্রং, ইউ নেভার নো হোয়াট হ্যাপেন্স। I don't know. I just have this insane aura. That man has insane aura. That is the one person I really want to work with. জানি না future কি হবে, but yeah, it was great speaking to you. আরো কথা বলে ভালো হতো, but I sorry. also thoroughly enjoyed. Thank you for having me in this show. Thank you very much. But before we go, I would like you to give some message to our audience. আমি এটাই বলবো যে এখন যা ট্রেন্ড, তাতে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়া যে ভালো দিকগুলো আছে, তার মধ্যে এটা একটা অবশ্যই ভালো দিক যে এরকম প্ল্যাটফর্ম উঠে আসছে যারা ভালো কন্টেন্ট, ভালো বিষয় তুলে আনছে দর্শকদের জন্য, যেগুলো দর্শকদের ভাবাবে, এন্টারটেইন তো অবভিয়াসলি করবে এবং ভাবাবে অ্যাট দ্য সেম টাইম। সো প্লিজ ডু ফলো দিস চ্যানেল, এবং আই এম ভেরি হ্যাপি যে আজকে আমি শোতে আসতে পেরেছি এবং সামান্য হলেও নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি। প্লিজ সবাই ফলো করবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ অরিষ্টা। Thank you. রাইট, আজকে আমাদের পর্ব এখানেই শেষ করা হলো। তোমাদের সবার সাথে আগামী পর্বে দেখা হবে। বাই বাই।